হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চ্যানেল ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কায়রো শহরের ইজিপশিয়ান মিউজিয়ামে, যেখানে রয়েছে ইতিহাসের মূল্যবান জিনিসপত্রগুলি সংরক্ষিত। তারই কিছু ঝলক আপনাদের দেখাবো এবং থাকবে মিশরের বিখ্যাত মার্কেট খান খালিলি মার্কেট ঘুরে বেড়ানোর গল্প। সবই থাকবে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। এসেছি ইজিপশিয়ান মিউজিয়াম দেখতে। এর ভিতরেই কিন্তু সেই তুতানখামেনের সমস্ত সমাধিতে পাওয়া সমস্ত সোনাদানা আর ওই তুতানখামেনের বিখ্যাত যে মুখোশটা সোনার, সেটাও কিন্তু রয়েছে। দেখা যাক মার কেমন লাগছে। কেমন লাগছে মা? স্বপ্ন পূরণের ভালো যেরকম হয় ঠিক সেরকম। অনেক দিনের স্বপ্ন ছিল মিশর আসবো, পিরামিড দেখবো। বাঙালি মানে কিন্তু মিশরের একটা বড় স্বপ্ন ছোটবেলার থেকে তৈরি হয়ে যায়। একটা অন্যরকম নিজের ভিতরে অন্যরকম একটা ফিলিং হচ্ছে। একদমই তাই। এই ইজিপশিয়ান মিউজিয়ামে ঢোকার টিকিট হচ্ছে ভিজিটারদের জন্য 550 ইজিপশিয়ান পাউন্ড। 550 ইজিপশিয়ান পাউন্ড মানে কিন্তু ওই $11 মতো, ঠিক আছে? এরকম হচ্ছে প্রাইস এখানে। আর কার্ডে অবশ্যই পেমেন্ট করা যায়। ক্রেডিট কার্ডে যদি আপনার লো মার্কআপ ওয়ালা ক্রেডিট কার্ড থাকে, লো মার্কআপ চার্জওয়ালা, তো সেই ক্রেডিট কার্ডে এখানে টিকিট কেটে নেবেন। ইজিপশিয়ান মিউজিয়াম কিন্তু 1902 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। তৎকালীন যে ইজিপ্টোলজিস্ট ছিলেন তিনি এটা বানিয়েছিলেন গ্রিকো রোমান স্ট্রাকচারকে মাথায় রেখে। আর দেখুন পুরো মিউজিয়াম জুড়ে বিভিন্ন রকম স্থাপত্যের একটা নিদর্শন কিন্তু এখানে খুঁজে পাওয়া যায়। আর এই মিউজিয়ামটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ মিউজিয়াম হিসেবে ধরা হয় একটাই মাত্র কারণ এই মিউজিয়ামে রয়েছে পুরো ইজিপশিয়ান সিভিলাইজেশনের সবথেকে গুরুত্বপূর্ণ যে ভাস্কর্যগুলি সেগুলি। King Ramesses II statue. King Ramesses II, one of the successful pharaoh of ancient Egypt. এটাও রামেসেস II স্ট্যান্ডিং স্ট্যাচু। এটা রামেসেস II মমিফিকেশন স্ট্যাচু। আপনারা নিশ্চয়ই জানেন রামেসেস II কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস ফ্যারাও অফ দ্য এন্টায়ার ইজিপ্ট ছিল। কারণ এরা বহু কিছু ইনার দ্বারাই ম্যাক্সিমাম আর্কিটেকচারগুলো, ম্যাক্সিমাম টেম্পলসগুলো কিন্তু রামেসেস II এর রুলিং পিরিয়ডেই কিন্তু বানানো হয়েছিল। ইতিহাসের বইয়ের পাতার প্রত্যেকটি ছবি কিন্তু এখানে রয়েছে। এখান থেকেই ইতিহাসের বইতে, আমাদের বইতে এই ছবিগুলো ছাপানো হতো, প্রাচীন মিশরীয় সভ্যতার এই ছবিগুলি। আমি একটা কথা বলে রাখি, রোসেট্টা স্টোন হলো সেরকম একটা স্টোন যেখানে প্রাচীন গ্রিক এবং হিরোগ্লিফিক্সের দুটো ভাষাতেই একটা লেখা রয়েছে। সেই স্টোনটা না থাকলে আজ 3টে টোটাল ভাষাতে লেখা রয়েছে, একটি গ্রিক, তার মধ্যে একটি গ্রিক আর একটি হিরোগ্লিফিক্স। এই স্টোনটা পাওয়া যাওয়ার পরেই কিন্তু এই প্রাচীন ইজিপশিয়ান হিরোগ্লিফিক্স ল্যাঙ্গুয়েজটিকে বুঝতে পারা গেছিল। তা নাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কোনোদিনই বুঝতে পারা যেত না। এই হিরোগ্লিফিক্সের আসল পাথরটা রয়েছে হচ্ছে এই লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে, আর একটা রেপ্লিকা তার এখানেও রয়েছে। অনেক ভিড়, ফেরার সময় দেখাচ্ছি। এখানে বহু ফেরাওয়ের এরকম সার্কোফেগাস একদম ইনট্যাক্ট কন্ডিশনে রাখা রয়েছে। ম্যাক্সিমাম সার্কোফেগাসের ভিতরে আর মমি পাওয়া যায়নি, বা মমি পাওয়া গেল, সোনাদানা বা ধনরত্নগুলো পাওয়া যায়নি, কিন্তু এখানে সার্কোফেগাসগুলো, পাথরের সার্কোফেগাসগুলো ইনট্যাক্ট কন্ডিশনে কিন্তু এই মিউজিয়ামে রাখা রয়েছে। প্রাচীন ইজিপশিয়ানরা কিন্তু আফটার লাইফ নিয়ে খুব একটা এক্সাইটেড ছিল। দেখুন এই ধরনের জিনিসে খাওয়ার অফার করা হতো মমির পাশে, যাতে করে ফেরাও এসে আরেকবার ইহলোক থেকে এসে আরেকবার খেয়ে যেতে পারেন। ইভেন এটা এরকম ফলস ডোর বানানো হতো এই মমির দরজার সামনে। মমি যেখানে রাখা থাকতো সেই চেম্বারের পাশে এরকম ফলস দরজার বানানো হতো। শুধুমাত্র এই দরজাগুলো বানানোর উদ্দেশ্য একটাই, যদি মমি আত্মা ঘুরে আসার পরে
ইহলোক থেকে ঘুরে আসার পরে যদি আসল দরজাটা ভেঙে গিয়ে থাকে তাহলে নিজের দেহে ঢুকবে কি করে, তাই জন্য একটা এক্সট্রা দরজা বানানো হতো। কখনো কখনো এটাও বলা হয়, কখনো কখনো এটাও বলা হয় যে যাতে কেউ মমিটা না লুণ্ঠন করতে পারে, তাই জন্য এই ফলস দরজাগুলো বানানো হতো। দেখুন পুরো এই দরজা জুড়ে, এই পাথরগুলো জুড়ে হিরোগ্লিফিক্সে কিন্তু লেখা। আর যদি রোসেটা স্টোন না থাকতো তাহলে কিন্তু হয়তো এই হিরোগ্লিফিক্স কোনোদিনই উদ্ধার করা যেত না। এই যে দুটো সিঁড়ির মতো দেখা যাচ্ছে, এটা রিপ্রেজেন্ট করছে লোয়ার ইজিপ্ট অ্যান্ড আপার ইজিপ্টকে, আর ফেরাও নিজের মাথায় পুরো ইজিপ্টকে ধরে রেখেছে। এটা ওরা সিম্বলাইজ করার চেষ্টা করছে, মানে ইজিপ্ট ইজ ফুল অফ মিস্ট্রি। বড় আধিকারিকদের, ফেরাওদের বড় আধিকারিকদের জন্য এরকম ভেসেল ইউজ, মানে ওদের টুম থেকে এরকম ভেসেল পাওয়া গিয়েছে। এই ভেসেলগুলোতে দেখুন পাথরগুলো এরকম বাঁকিয়ে একটা অন্যরকম শেপ করা হয়েছে। এই পাথরগুলোকে কিভাবে তখনকার দিনে এত বছর আগে কিভাবে এরকমভাবে বাঁকানো হতো সেটা কিন্তু আজও রহস্য। মমির উপরে কিন্তু প্রথম মাটির এই মাস্কটা পরানো হতো, এর উপরে তারপরে আরো পরতের পর পরতে মাস্কগুলো অন্যরকম সোনার এবং আরো ধাতুর মাস্কগুলো পরানো হতো। কুইন নেফারতিতির গ্র্যান্ড প্যারেন্টস কুইয়া আর নুইয়া, তারই রিয়েল মমি আসল সার্কোফাগাসের সঙ্গে এখানে কিন্তু ওয়েল প্রিজার্ভড। দেখুন একবার, একটা মরদেহ আজ থেকে 3500-4000 বছর পুরনো এক্স্যাক্টলি ইনট্যাক্ট রয়েছে এই ইজিপশিয়ান সিভিলাইজেশনের মামিফিকেশন প্রসেসের জন্য। একবার জাস্ট দেখুন, সোনার পায়ের ইয়েগুলো দেখতে পাচ্ছেন। ওই সার্কোফেগাসটি কুইন নুইয়ার এইটার ভিতরে ছিল, আর এটা ছিল আবার এটার ভিতরে। এরকম একটা লেয়ার, দুটো লেয়ার আর তিনটে লেয়ারের ভিতরে কিন্তু মমি থাকতো। এটা প্রথমে কাঠ দিয়ে তৈরি, তার উপর গোল্ড লেয়ারিং করা রয়েছে। নুইয়া, এটি হলো কিং নেফারতিতির দাদুর মুমি। This is one of the old, highly well-preserved mummies. Guided cartonnage mask of King Thuia. এটাই হচ্ছে শেষ মাস্কটা পরানো ছিল। থুইয়ার এটি আর উইয়ার এটি, থুইয়ার এটি আর উইয়ার এটি, একদম জাস্ট কফিনের ভিতরে বডির উপরে লাস্ট মাস্ক কিন্তু এই দুটো পরানো ছিল। মামিফিকেশনের পরে আফটার লাইফের জন্য এইভাবে খাবারগুলো রাখা হতো। অন্য সময় নাড়ি ভুঁড়ি এবং মাথাটাকে কিন্তু আলাদা করে আগে বার করে নেওয়া হতো, তখন রাখা হতো ঠিক এই জারগুলির মধ্যে। মমিফিকেশনের এটা একটা পার্ট, আর সেই জিনিসগুলোই ওয়েল প্রিজার্ভ রয়েছে এই ইজিপশিয়ান মিউজিয়ামে। কতগুলো সার্কোফেগাস, কতগুলো সার্কোফেগাস, সার্কোফেগাসের কোনো শেষ নেই। কিং জোসারের মূর্তি এটি। জোসারেরই কিন্তু সবচেয়ে প্রাচীনতম পিরামিড খুঁজে পাওয়া যায় মিশর চত্বরে, সাকারাতে স্টেপ পিরামিড। সেই কিং জোসারের মূর্তি এটা একদম ইনট্যাক্ট কন্ডিশনে পাওয়া গিয়েছে, শুধু চোখগুলো বাদ দিয়ে। চোখগুলো কেন পাওয়া যায়নি জানেন তো? সেই চোখগুলোতে অনেক দামি দামি গ্রহরত্ন লাগানো ছিল, অবভিয়াসলি সেগুলো সব চুরি হয়ে গিয়েছে। কুইন হতস্ফুতের মূর্তি। কুইন হতস্ফুত কিন্তু
সেই সময় ইজিপশিয়ান কিংডমে ওল্ড ডাইনাস্টিতে 20 বছর রাজত্ব করেছিল উইদাউট এনি ঝামেলা, উইদাউট এনি ঝঞ্ঝাট। এবং তিনি একজন মহিলা সম্রাট, প্রথম মহিলা সম্রাট যিনি ইজিপ্টে এত পিসফুলি রুল করতে পেরেছিলেন। তাই উনি এত ইম্পর্টেন্ট, তাই কুইন এতটা বেশি ইম্পর্টেন্ট ইজিপ্টোলজিস্টদের কাছে, হিস্টোরিয়ানদের কাছে। গুচির ব্র্যান্ডের ডিজাইন নাকি এই মূর্তির এই ডিজাইন থেকে নাকি নেওয়া হয়েছে, একবার জাস্ট দেখুন। কিং রাহোতেপ আর নেফরেতের স্ট্যাচু এটা। এই স্ট্যাচুটাও কিন্তু অন্যতম শ্রেষ্ঠ স্ট্যাচু গোটা ইজিপ্টের ধরা হয়। ইতিহাসের বই জীবন্ত হয়ে উঠছে আজকের দিনে আমার কাছে, আশা করি আপনার কাছেও তাই মনে হচ্ছে। এই সমস্ত এই কিংদের নাম আমরা ইতিহাসে পড়তাম, আজ তাদের স্ট্যাচুগুলো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। স্ট্যাচুটির গুরুত্বপূর্ণ কেন জানেন? এই স্ট্যাচুর চোখগুলো দেখেছে, একদম ক্রিস্টাল দিয়ে তৈরি এই চোখগুলো ছিল। এবং যখন এই মূর্তিগুলো আবিষ্কার করা হয়েছিল তখন ডিরেক্ট সূর্যের আলোটা এদের চোখে গিয়ে পড়েছিল। তাই জন্য এত বেশি ফেমাস এই স্ট্যাচুগুলো। দেখুন একজন এই যে আলো ফেলে ফেলে দেখাচ্ছে, দেখুন এই ছবিগুলি বইয়ের পাতায় দেখতাম। প্রত্যেকটা ছবির মানে আলাদা আলাদা, প্রত্যেকটা ছবিতে এক একটা করে স্টোরি রিপ্রেজেন্ট করছে। সত্যি কথা বলতে শুনছি, জানছি, পড়েওছি আগে, কিন্তু মনে থাকছে না। এত ঘটনা এই ইজিপ্টের, আর এত রহস্যজনক সব, এত সুন্দর সুন্দর গল্প, শুনতে মনে হচ্ছে শুনেই যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে সব আমরা কমপ্লিট করে দেখতে পারছি না। এটা হচ্ছে সম্রাট ম্যানকাওরের ছেলের স্ট্যাচু। আর এই ছোট স্ট্যাচুটা কিন্তু এই স্ট্যাচুটার ভেতরে পাওয়া গেছে। এই স্ট্যাচুটার বিশেষত্ব হলো এটি কিন্তু গ্রেনাইট কিংবা লাইমস্টোন দিয়ে তৈরি নয়, এটি তামা দিয়ে তৈরি, মানে কপার দিয়ে তৈরি। কিং ম্যানকাওরের স্ট্যাচু এটি, যার পিরামিড আমরা দুপুরবেলা দেখে আসলাম। আর এই স্ট্যাচুগুলি পাওয়া গিয়েছে একটি মন্দির থেকে। সেই মন্দিরে এই দুটি স্ট্যাচুর আলাদা মানে, এই ম্যানকাওরের পাশে যে দুজন দাঁড়িয়ে আছে তাদের দুজনের মানে হলো এরা দুজন হচ্ছে দুজন গডডেসকে রিপ্রেজেন্ট করছে, মহিলা গডডেসকে রিপ্রেজেন্ট করছে। কিং খাফরের সব থেকে উল্লেখযোগ্য স্ট্যাচু হলো এটি। কিং তুতানখামেনের সেকশন দেখে বেরোলাম, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, কারণ কি ওখানে ভিডিও তো করা যায় না, তাই আমি আপনাদেরকে দেখাতে পারবো না। ওই অরিজিনাল মাস্কটাও দেখলাম, সার্কোফেগাসগুলো একদম এক্স্যাক্টলি রাখা রয়েছে। সব থেকে বেশি কিন্তু গোল্ডেন ট্রেজার এই তুতানখামেনের টুম থেকে কিন্তু পাওয়া গিয়েছে, তাই আজ এটা এত বেশি গুরুত্বপূর্ণ। ইজিপশিয়ান মিউজিয়াম এলে এই সেকেন্ড ফ্লোরের জন্য, এই ফার্স্ট ফ্লোর মানে দোতলার জন্য একটু বেশি সময় নিয়ে আসবেন, কারণ প্রচুর বেশি সময় লাগে। উইয়া থুইয়ার আপনাকে আগেই বলেছি, উইয়া থুইয়া কিন্তু এই দুজন টুম কিন্তু একসাথে পাওয়া গিয়েছিল। এটা অনেক কিছু ওয়েল প্রিজার্ভ রয়েছে, যেমন তুতানখামেনের ওয়েল প্রিজার্ভ রয়েছে, এটাও কিন্তু বেশ খানিকটা ওয়েল প্রিজার্ভ রয়েছে। আর তারই বসার চেয়ার, পালঙ্ক ইত্যাদি সমস্ত কিছু পাওয়া গিয়েছে। 3400 বছর পুরনো এই টুম্বে এরকম একটি চেয়ার পাওয়া গিয়েছে, যা আজও অক্ষত। দেখালাম এইগুলো করে, এগুলোর মধ্যেই কিন্তু মামির নাড়িভুড়িগুলোকে প্রিজার্ভ করা হতো। কিংকে সার্ভ করার জন্য এরকম 365টা এরকম বাক্স রাখা পাওয়া গেছে এক একটা মমির ভিতরে। এক একটা মমি, যেখানে মমিগুলো রাখা হতো তাদের সমাধির ভিতরে এরকম 365খানা বক্স পাওয়া গিয়েছে। আর 365টা বক্সের ভিতরে এরকম 365টা স্ট্যাচু পাওয়া গিয়েছে। এটা ডিনোট করে 365টা সার্ভেন্ট, যে প্রত্যেক দিন কিংকে সার্ভ করবে। মানে বুঝতে পারছেন, মানে প্রত্যেক দিনের সার্ভের জন্য একটি করে স্ট্যাচু এখানে পাওয়া গিয়েছে। আমরা বেরিয়ে পড়লাম ইজিপশিয়ান মিউজিয়াম থেকে। ভীষণ সুন্দর এবং গুরুত্বপূর্ণ ছিল এই মিউজিয়ামটি। এখন আমরা চলে যাচ্ছি খান খালিলি মার্কেটে। গুড ইভিনিং সবাইকে। খান খালিলি মার্কেটের থেকে আমরা চলে আসলাম। খান খালিলি মার্কেট অন্যতম ব্যস্ততম এবং
ঝাঁকঝমকপূর্ণ একটি বাজার এই কায়রো শহরে। 400 বছর পুরনো, এটাই এর ঐতিহ্য। মধ্যযুগীয় অনেক কিছু জিনিসপত্র, স্থাপত্যের মতো এই বাজারটিও কিন্তু একদম মধ্যযুগের ছাপ সব জায়গায় বিরাজমান। আপনারা যদি আসেন এই খান খালিলি মার্কেটটা অবশ্যই একবার ভিজিট করবেন, কিছু শপিং করতে এবং স্ট্রিটটার ভাইবস নিতে। এটা হয়তো ঠিক পর্যটক প্রিয় রাস্তা নয়, কারণ এটা লোকাল মানুষজনও আসে, আর অনেকে বলে পিক পকেটিং আর ইত্যাদি ইত্যাদি ভয় রয়েছে, তাই সেগুলো হয়তো সাবধান। জাস্ট মজা নিতে এবং শহরটার ইজিপ্টের একটা স্পেশাল ভাইবস পেতে এই স্ট্রিটে অবশ্যই একবার আসবেন। চাটা কিন্তু বেশ ভালোই খেতে, দামটা একটু বেশি, বাট চাটা ভালো খেতে। দেখুন, পোশাক আশাক থেকে শুরু করে একই দোকানে কিন্তু রকমারি সম্ভার, এই যে নাচের ইজিপশিয়ান ডান্সের যে সম্ভার সেগুলোও রয়েছে। আবার সঙ্গে সঙ্গে কিন্তু এই বিভিন্ন রকম চীনামাটির জিনিসপত্র সেগুলোও রয়েছে, সোভেনিরও রয়েছে। দেখুন, সব একই দোকানে রকমারি সম্ভার। এটা একমাত্র সেই খান খালিলি মার্কেটে আসলেই হয়তো সম্ভব। খান খালিলি মার্কেট হয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। কায়রো শহরে কিন্তু ভালোই যানজট হয়, দেখুন কি পরিমাণে ট্রাফিক। গুড মর্নিং সবাইকে, রাত বাজে 4:30, আমরা বেরিয়ে পড়লাম আসওয়ানের উদ্দেশ্যে। আজকে আমাদের আসওয়ানের ফ্লাইট, আমাদের একদম কায়রো এয়ারপোর্ট থেকে আসওয়ানে আমাদের ডিরেক্ট ফ্লাইট রয়েছে নাইল এয়ারের। এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। আমরা বুক করে নিয়েছি একটি গাড়ি, আমাদের হোস্টই বুক করে দিল, এটার থ্রুতে আমরা চলে যাচ্ছি আসওয়ান। আজকে আমাদের এখান থেকে আসওয়ানের ফ্লাইট, ডোমেস্টিক ফ্লাইট। এখন ভোর 5টার মতো বাজে, 7টার সময় ফ্লাইট। ফ্লাই করছিলাম আমরা নাইল এয়ারে। আমাদেরকে এয়ারক্রাফট দিয়ে দিয়েছে অ্যাঙ্কর এয়ারলাইন্স। এই দেখুন, মানে এদের এয়ারক্রাফটও প্রপার নেই। নাইল এয়ার এখনো ওদের লিভারিও ঠিক করেনি। অ্যাঙ্কর এয়ারলাইন্সের লিস্ট প্লেন মনে হচ্ছে, সেটাতেই আমাদেরকে আজকে নাইল এয়ার বলে চালিয়ে দিচ্ছে। যেরকম সার্ভিস সেরকম জানি না কি হবে। ফ্লাইটটা ভালো ভালো পৌঁছে গেলে হয়। কত পুরনো এয়ারক্রাফট সেটা বুঝতে পারছি না।
ফ্লাইটে উঠে পড়লাম। এয়ারক্রাফটটা কিন্তু খুব একটা মন্দ নয়, ভালোই দিয়েছে। এত গালাচ্ছিলাম, তবে হ্যাঁ নাইলিয়ার কিন্তু এই অন্য ফ্লাইটে অন্য কোম্পানির এয়ারলাইন্স দিয়েছে, কিন্তু এয়ারক্রাফটটা কিন্তু ভালো। আর একটা জিনিস বলতেই হচ্ছে, ভেতরে কিন্তু সব ডকুমেন্টস ইত্যাদি নাইলিয়ারই দিয়েছে। আর দেখুন লেগ রুম, এটা আমার লেগ, এরকম লেগ রুমওয়ালা আমরা কিন্তু এমার্জেন্সি এক্সিটের ফ্লাইট মানে সিটসগুলো পেয়েছি। আমাদের খুব সুবিধা হচ্ছে। আপনারা জানেন এমার্জেন্সি এক্সিটসে কিন্তু এক্সট্রা লেগ রুম থাকে, তো কোনো এক্সট্রা চার্জ করেনি, এক্সট্রা লেগ রুমওয়ালা ফ্লাইট আমরা সিটস কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আর জানি না এর মধ্যে কোনো বেভারেজেস আর ফুডস ইনক্লুড আছে কিনা। সকালবেলা ফ্লাইট ব্রেকফাস্ট দিলে ভালো লাগবে, কিন্তু যদি না দেয় তাও ঠিক আছে। ওয়েলকাম টু আসওয়ান। আমরা আসামে চলে আসলাম। নাইলিয়ার ভালোই ছিল, কোনো মর্নিং ফ্লাইটসে কোনো খাওয়ার কোনো মিলস কিন্তু থাকে না, শুধু আমাদের ইন্ডিগোর মতো জল দিয়েছিল। 9000-এর ফ্লাইট, 10,000-এর ফ্লাইটে শুধু জল ইজ নট এক্সপেক্টেড, বাট ঠিক আছে, ওভারঅল এক্সপিরিয়েন্স খারাপ না। এয়ারক্রাফটটা ভালোই ছিল, একটু পুরনো এয়ারক্রাফট, বাট আমাদেরকে এক্সট্রা লেগ রুম পেয়েছিলাম বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। চলুন এয়ারপোর্টটা কেমন সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং শেয়ার লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।